নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো লেখক বিমল করের লেখা একটি ভৌতিক গল্প, একটি ভৌতিক রেল ট্রলি। শুনতে থাকুন। একটি ভৌতিক রেল ট্রলি। জগদীশের বাড়িতে প্রায় শনিবার সন্ধেবেলা আমাদের এক আড্ডা বসে। আমরা এর নাম দিয়েছি শনি চক্র। ৩-৪ জন বন্ধু জমায়েত হই সন্ধ্যাবেলায়, চা মুড়ি তেলে ভাজা খাই আর নিছক গল্প করি। সেসব গল্পের কোনো ঠিক ঠিকানা থাকে না। যেদিন যাতে মেতে উঠি তা নিয়েই গল্প চলতে থাকে। হাসির গল্প হলে রাখোহরি মাতিয়ে রাখি, আর খুনোখুনি ডিটেকটিভ ধরনের গল্প শুরু হলে পল্লব আমাদের হাঁ করিয়ে রাখতে পারি। আর ভবিষ্যতের মানুষের চেহারা কেমন হবে, তার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে বদলাবে, এসব গল্প জুড়লে অনিশ একেবারে আতঙ্ক ধরিয়ে দেয় আমাদের। তা সেদিন বিজন দত্ত হঠাৎ আত্মা আছে কি নেই তার গল্প জুড়ে দিল। তার হাতে একটা বই ছিল, ইংরেজি বই। তাতে নাকি মরণের পর কোন মানুষের কি গতি হয়েছে তার সম্পর্কে কয়েকটা কাহিনী ছিল। আত্মা থেকে প্রেতাত্মার কথা উঠল। আমরা প্রচন্ড উৎসাহ পেলাম গল্পে। নানা রকম হাসি তামাশা চলতে লাগলো। এমন সময়ে ছদ্মবেশী বাবু এসে হাজির। ভদ্রলোকের নাম পরিতোষ। আমরা তাকে ছদ্মবেশী বাবু বলি। বলি কেননা ভদ্রলোকের বয়স 60 হয়ে গেছে, কিন্তু চেহারাটা 50-এর তলায় ধরে রেখেছেন। চমৎকার স্বাস্থ্য, আর দেখতেও সুপুরুষ। মানুষটিও চমৎকার। 1 নম্বরের গল্পবাজ। পরিতোষবাবু আসতেই আমরা তাকে খাতির করে বসিয়ে পড়লাম। আজকের আসরে আমরা আত্মা প্রেতাত্মা ভূত নামিয়েছি। এ সম্পর্কে তিনি কি বলেন, একটা কথা বলে নেওয়া দরকার। পরিতোষবাবু বা আমাদের পরিতোষদা নানা ঘাটের জল খাওয়া মানুষ। জীবনে তিনি কত কি করেছেন, কত জায়গা ঘুরেছেন তার ইয়ত্তা নেই। প্রচুর অভিজ্ঞতা, এমনকি মিলিটারি জীবনেরও। পরিতোষদা আমাদের চোখ মুখ দেখলেন কয়েক পলক, তারপর বললেন, আত্মা প্রেতাত্মা ভূত, তোমরা তো দেখছি ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে সব সাজিয়ে ফেলেছ। তা যদি ভূতের কথা শুনতে চাও, আমি কিছু বলতে পারবো না। তবে যদি অদ্ভুত কোনো ঘটনার কথা শুনতে চাও তো একটা কথা বলতে পারি। সেদিনও আমি বুঝিনি ঘটনাটা কেমন করে ঘটল। পরে অনেক ভেবেও তার কারণ জানতে পারিনি, আজও পারি না। আমরা বললুম, আপনি সে ঘটনার কথাই বলুন না। পরিতোষদা তার চুরুট ধরালেন ধীরে সুস্থে, তারপর গল্প বলা শুরু করলেন। ঘটনা ঘটেছিল বছর 30 আগে। আমি তখন কার্বোগ্রিয়ার্সের একজন রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোম্পানি সে সময় বেবি বয়লার আর কোল ফায়ার্ড বয়লারে কাজ করে, নামি কোম্পানি। তা আমাকে অফিস থেকে এক জায়গায় পাঠাচ্ছিল। নাগপুর থেকে সোয়া 200 মাইল হবে। একটা কারখানা চালু হবে, তাদের কোল ফায়ার্ড বয়লার দরকার। কাগজপত্র ড্রয়িং আমাদের কাছে যা মজুদ আছে
তার ক্যাটালগ, দামের ফিরিস্তি ইত্যাদি নিয়ে আমার যাওয়ার কথা। গোছগাছ করে বেরিয়ে যাব, এমন সময় ছোট সাহেব ডেকে পাঠালেন। তার ঘরে গিয়ে দেখা করতেই 2-10টা কাজের কথা বলার পর হঠাৎ বললেন, মুখার্জি, তুমি যদি পারো একটা বাড়তি কাজ সেরে এলে ভালো হয়। বললাম, কি কাজ? সাহেব বললেন, তুমি যেখানে যাচ্ছ তার কাছাকাছি হাতারাস বলে একটা জায়গা আছে। লাস্ট ওয়ারের সময় ওখানে ব্রিটিশদের একটা লুকানো এয়ার বেস ছিল। আমি শুনেছি বেসটায় এখনো অনেক স্ক্র্যাপ পড়ে আছে। ডিসপোজালে সামান্যই বিক্রি হয়েছিল। এখন জায়গাটা জঙ্গল। ওই স্ক্র্যাপ আমরা কিনতে পারি খুবই সস্তায়। তুমি একবার খোঁজ নিয়ে আসবে। আধার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে কি লাভ? বললাম, আমি চেষ্টা করব স্যার। যদিও বুঝলাম না প্লেনের স্ক্র্যাপ মেটেরিয়াল আমাদের কোন কাজে লাগতে পারে। তা একদিন কোম্পানির কাজ সেরে প্রচণ্ড গরমের মধ্যে এক স্টেশনে এসে নামলুম। স্টেশনটা খুব ছোট, আমাদের রোড সাইড স্টেশন যেমন হয় তেমনই। অবাক ব্যাপার, ওই স্টেশন আবার জংশন। দেখলাম ওই স্টেশন থেকে ন্যারো গেজ, মানে ছোট লাইনে গাড়ি ধরতে হবে হাতারাস যাওয়ার জন্য। তোমরা যদি একটু ঘোরাফেরা শুরু করো দেখবে এই রকম জংশন স্টেশন আমাদের দেশে গন্ডায় গন্ডায় রয়েছে। যে স্টেশনে আমি নেমেছিলাম তার নাম চিচৌকি। চিচৌকি জংশনে নেমেছিলাম সন্ধে নাগাদ। তখন মে মাস, প্রচণ্ড গরম চলছে। রেলগাড়িতে আমি সেদ্ধ হয়ে গিয়েছি অর্ধেক, গা যত পুড়ছে পুরো। কিন্তু দেখি গরমে এবং স্নানের অভাবে আমার নাক দিয়ে রক্ত পড়ছে মাঝে মাঝে, চোখ জবা ফুল। শুনলাম ছোট লাইনের গাড়ি ছাড়বে কাল সকালে। তার মানে এই স্টেশনেই আমি রাত কাটাতে হবে। কাছে পিঠে ওঠার মতো জায়গা তো নেই, এমনকি একটা ধর্মশালাও নয়। স্টেশনের ওয়েটিং রুম বলে কিছু নেই। একটা খুপড়ি ঘর রয়েছে, সেটাই মুসাফিরখানা। ওই ঘরে একটি মাত্র বেঞ্চি আর পা ভাঙা এক চেয়ার পড়ে আছে। 1.5 হাতের এক কল ঘর, তাতে না আছে জল আর না আছে বালতি। স্টেশন মাস্টার বললেন, সামনে একটা ইদারা আছে, জল ভালো, ওখানে গিয়ে স্নান করে নিন। আর ওই দোকানে যান, পুরি ভাজি পেয়ে যাবেন। বলে একটা 8 চালা দেখিয়ে দিলেন। 8 চালা থেকে গজ 50 দূরে একটা টিনের শেড। সেখানে শেডের তলায় খেলনা গাড়ির মতো 2-3টে কামরা দাঁড়িয়ে, একটা ইঞ্জিন ছোট বহরের। জায়গাটা পাহাড়ে জঙ্গলে ঘেরা। সারাদিনের তাপ সন্ধ্যার পর থেকে কমতে শুরু করলো ধীরে ধীরে। কুয়োতলায় গিয়ে স্নান করলাম। জল সত্যিই ভালো। স্নান করে শরীর জুড়লো। তারপর দোকানে গিয়ে পুরি আর আলুর ঘেঁট খেলাম, আর লাড্ডু, 1 গ্লাস চাও। একটু রাত হলো। স্টেশনের সেই মুসাফিরখানার বাইরে বসে রইলাম চুপ করে। একটা ভাঙা ওজন যন্ত্র পড়েছিল তার উপরে। ধীরে ধীরে রাত হয়ে আসতে লাগলো। গরমটাও পালালো। তার বদলে জঙ্গলের ঠান্ডা বাতাসে আর পাহাড়ি জায়গায় ঠান্ডায়
ক্রমে কেমন ঘুম পেতে লাগলো। নিজের জিনিসপত্র আগলে বসে থাকতে থাকতে ঘুমিয়েও পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন কত রাত আমি খেয়াল করিনি। প্রথমটায় মনে হলো মাঝরাত। এবার বেশ শীত করছে, বাতাসটাও ঠান্ডা, চারিদিক খুটখুটে অন্ধকার। স্টেশন মাস্টারের ঘরেও কেউ আছে কিনা কে জানে। আমার ঘুম ভেঙেছিল শব্দ শুনে। মুসাফিরখানার সেই ছোট ঘরে কেমন একটা শব্দ হচ্ছিল। এ কিসের শব্দ? আমি যতদূর জানি ওই ঘরে কেউ নেই, থাকার কথাও নয়। কেননা ওখানে থাকা যায় না। আলো নেই, পাখা নেই, একটা জানালা নেই, সেটাও খোলে না। শুধু দরজাটাই যা কোনো রকমে খোলা বন্ধ করা যায়। তাছাড়া ওই ঘরের লাগোয়া ১.৫-২ হাতের কলঘরের যা গন্ধ, তাতে কোনো মানুষ কাছাকাছি থাকতে পারে না। তাহলে কানটা পেতে শব্দটা শুনলাম। কুকুর নয় তো? স্টেশনের প্ল্যাটফর্মে একজোড়া কুকুর দেখছি ঘুরে বেড়াচ্ছিল। প্ল্যাটফর্মে যেন তাদের থাকার জায়গা। হতে পারে কুকুর ঢুকে বসে আছে। এদিকে আমার শীত শীত করছিল, শিরশির করা যাকে বলে আর কি। মাথাটাও কেমন ধরা ধরা লাগলো। ট্রেনের ধকল, ওই চামড়া ঝলসানো গরম, তারপর সন্ধেবেলায় কুয়োর জলে স্নান, এসবের জন্য হতে পারে। তাছাড়া এখন যেরকম ঠান্ডা বাতাস দিচ্ছে, বন জঙ্গলে তাতে একটু শীত করতেই পারে। নতুন জলে স্নানের জন্য মাথা ভার হওয়া অসম্ভব নয়। মুসাফিরখানার ছোট্ট ঘর থেকে নানা রকম শব্দ আসতে লাগলো। মনে হলো কে যেন চেয়ার উল্টে ফেলে দিল, বেঞ্চি সরালো, কলঘরে বালতি মগ টানাটানি করতে লাগলো। বড় অদ্ভুত ব্যাপার তো। কলঘরে বালতি বা মগ কিছুই ছিল না, জলও নয়। তাহলে বালতি মগ এলো কোথা থেকে? আর কেই বা সেগুলো টানাটানি করবে? শব্দ হতে হতে এক সময় সব থেমে গেল, একেবারে চুপচাপ। মনে হলো কোনো কুকুরই ঢুকে পড়েছিল, পেরিয়ে গিয়েছে। কিন্তু কোন দিক দিয়ে গেল আমার তো চোখে পড়লো না। ঘুম ভাঙা লোকের যেমন হয়, আমার লম্বা লম্বা হাই উঠছিল, চোখ ছলছল করছিল। একটা সিগারেট ধরালাম। আমি চুরুটে অভ্যেস করিনি, সিগারেটই খেতাম। হাতের ঘড়ি দেখলাম ৩:৩০। মানে আর ২ ঘন্টা কাটাতে পারলেই ভোর, গ্রীষ্মের সকাল। সিগারেট ধরিয়ে আড়মোড়া ভাঙছি, হঠাৎ চোখে পড়ল সামান্য তফাতে ছোট লাইনের উপর এক ট্রলি দাঁড়িয়ে। তোমরা নিশ্চয়ই ট্রলি দেখেছো, রেল লাইনের তদারকির কাজে লাগে। বড় লাইনের ট্রলি বড়, আর ছোট লাইনের ট্রলি এত ছোট যে বোঝানো মুশকিল। ধরো দুজনের বসার বাসের সিট যতটুকু চওড়া হয় প্রায় ততটাই। ট্রলি দেখছিলাম, চোখে পড়লো এক সাহেব, পরনে হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, জুতো মোজা, মাথায় শোলা টুপি। বড় অবাক লাগলো, এই রাত ৩:৩০-র সময় মাথায় টুপি পরে কোনো পাগল ট্রলির কাছে দাঁড়িয়ে আছে। আমার কি মনে হলো উঠে পড়ে গজ ৫০ এগিয়ে গেলাম। গিয়ে দেখি ছোট লাইনের নিচু প্ল্যাটফর্মে ট্রলি আর এক সাহেব দাঁড়িয়ে আছে। সাহেব আমাকে দেখলো, আমি তাকে। মামুলি চেহারার সাহেব, মাথায় বেঁটে, গলায় রুমাল বাঁধা বলে থুতনি দেখা যাচ্ছিল না, আর টুপির জন্য কপাল ঢাকা পড়েছে। আমি কিছু বলার আগেই সাহেব হিন্দিতে জিজ্ঞেস করলো, কোথায় যাব আমি? আমি বললাম, হাতারাস।
গাড়ির জন্য বসে আছি। গাড়ি হয়তো সারাদিনই পাবো না, লাইন ভেঙে গিয়েছে সামনে। খবর পেয়ে দেখতে বেরিয়েছে সাহেব। সাহেব নিজেই বলল, আবার তুমি যদি আমার সঙ্গে ট্রলিতে আসতে চাও, আমি তোমাকে খানিকটা পৌঁছে দিতে পারবো। সেখান থেকে ট্রেকার পাবে হাতারস যাওয়ার। রাজি হব কি হব না করে শেষ পর্যন্ত রাজি হলাম। ছোট লাইনের গাড়ি যদি না পাই, তাহলে অকারণে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কি লাভ? তার চেয়ে এমন কোনো জায়গায় যদি যেতে পারি সেখান থেকে ট্রেকার টেম্পো পাওয়া যায়, হাতারস যাওয়ার আমার পক্ষে তো সেটাই ভালো। সুটকেস আর ছোট হোলডলটা টেনে এনে ট্রলিতে রাখলাম। সাহেবকে বললাম, তোমার পোর্টার কই? ট্রলি কুলি কারা ট্রলি ঠেলবে? সাহেব আমাকে একটা জিনিস দেখালো। ছোট মোটর ট্রলির এক পাশে লাগানো আছে। বুঝলাম এই ট্রলিটা মোটরে চলে, কুলির দরকার হয় না। আগে কুলিরা ট্রলি ঠেলতো, এখন অনেক ভটভটি ট্রলি হয়ে গেছে, ইঞ্জিনে চলে। সাহেব আর আমি পাশাপাশি বসে ঠেসাঠেসি করে, পায়ের কাছে আমার হোলডল আর সুটকেস। সাহেব স্টার্ট দিল ইঞ্জিনে, ভট ভট শব্দ হতে লাগলো। ট্রলির মুখের সামনে আলো ছিল, মোটর গাড়ির লাইটের মতো। তবে একটা মাত্র আলোই জ্বলল দেখলাম, পেছনে একরত্রে লাল আলো। ট্রলি চলতে শুরু করলো। আমার হাত ঘড়িতে তখন 4টে বাজে। ঘন্টাখানেক এই অন্ধকার থাকবে, তারপর ধীরে ধীরে আঁধার কাটতে শুরু করবে। গরমের দিন, ফর্সা হতে হতে বড় জোর 5:15। ট্রলি চলতে শুরু করার পর আমি সাহেবের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করেছিলাম। সাহেব কথাই বলছিল না। 2-4 বার হুঁহার পর সাহেব আমাকে লাইনের দিকে দেখে বলল, কথা বলো না, আমি এখন লাইন দেখছি। রাত্রে যে কেমন করে লাইন দেখা যায় আমি বুঝলাম না। খানিক পরে মনে হলো চোখের চেয়েও কানটাই যেন আসল। সাহেব লাইনের শব্দ শুনেই যেন অনুমান করার চেষ্টা করছে কোথাও গোলমাল আছে কিনা। বাধ্য হয়েই আমি চুপ করে থাকলাম। ছোট লাইনের উপর ট্রলি চলতে লাগলো। লাইনের শব্দের সঙ্গে মোটরের ফটাফট শব্দ হচ্ছিল। ধীরে ধীরে ট্রলি জোর হচ্ছিল, শব্দ বাড়ছিল। আশেপাশের জঙ্গল বুঝি ঘন হয়ে আসছিল, কখনো পাতলা হয়ে যাচ্ছিল। মাঠের পর মাঠ, গাছের পর গাছ, অন্ধকার। কোথাও জোনাকি উঠছে, কোনো মাঠে আলিয়ার আলো, কোথাও বা ছোট ছোট পাহাড়। শেষ রাতে বাতাস বাড়তে লাগলো, দেখতে দেখতে ঝড়ের মতো হলো। আকাশ ভরা তারা, হু হু বাতাসের সঙ্গে শীতও যেন ছুটে আসছিল। আমার কাঁপুনি লাগছিল। সাহেব চুপচাপ। ট্রলির চাকার শব্দ শুনে মনে হচ্ছিল যতটা সম্ভব জোরে ট্রলি ছুটছে। চাকাগুলো যেন লাইনের উপর থরথর করে কাঁপছে। আর আমাদের চারপাশ থেকে মাঠ, গাছপালা, জঙ্গল, সরু শুকনো নদী যা আছে চতুর্দিকে সবই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আমার ভয় করতে শুরু করেছিল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সাহেব বুঝতে পারছিলাম না। অদ্ভুত লোক তো, মুখে একটাও কথা নেই, সামনে তাকিয়ে বসে আছে। ভয় ডর বলে কিছু কি নেই মানুষটার। সাহেবের বাঁ হাতের দিকে একটা লোহার লম্বা হাতল, মানে লিভার, ওটাই গাড়ি থামাবার যন্ত্র, ব্রেক। আমি সাহেবের ডান পাশে বসে, আমার পক্ষে ওই হাতল ধরা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমার আর সহ্য হলো না। ভয়ে চিৎকার করে বললুম, গাড়ি থামান, গাড়ি থামান।
দয়া করে গাড়ি থামান, এখনই একটা অ্যাক্সিডেন্ট হবে, প্লিজ গাড়ি থামান। সেই ঝোড়ো বাতাসে আমার গলার স্বর যেন ফুটলো না। সাহেবও শুনতে পেল কিনা কে জানে। ট্রলি বুঝি আরো জোর হলো। আর কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। আর রেল লাইনের উপর দিয়ে ট্রলি ছুটে যাওয়ার ভীষণ শব্দ কানে আসছিল। পাগলের মতো কিছু না বুঝেই আমি সাহেবের গায়ের উপর দিয়ে ব্রেকের হাতলটা ধরতে গেলাম, পারলাম না। তারপর দেখি সাহেবের মাথার টুপি কখন হাওয়ায় উড়ে গিয়েছে। এক মাথা সাদা চুল, অন্ধকারে সেটাও বোঝা যাচ্ছিল। সাহেবের মুখও সাদা, যেন হাড়ের মতো সাদা। ভয়ে আতঙ্কে চিৎকার করব কি, আমার যেন গলায় স্বর ফুটলো না। বুকের মধ্যে কেমন যেন করছিল, মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। আর ওই অবস্থায় দেখলাম সাহেবের মাথা মুখ কিছুই আর নজরে পড়ছে না। গায়ের পোশাকগুলো যেন কোথায় উড়ে গিয়েছে। মানুষটাই আর নেই, শুধু আমি একলা আর সেই ছুটন্ত ট্রলি, অন্ধকার মাঠঘাট, জঙ্গল। নিজেকে বাঁচাবার জন্য ট্রলির সেই হাতল ধরে প্রাণপণে টানলাম। তখন আমার খেয়াল হয়নি অত জোরে যে ট্রলি ছুটছে, সেটা থামাতে হলে ধীরে ধীরে থামাতে হবে। ব্রেক ধরানো চাই আস্তে আস্তে। আচমকা থামাতে গেলেই গাড়ি ছিটকে যাবে, উল্টে কোথায় গিয়ে পড়বে কেউ জানে না। হলেও তাই। ট্রলি কোথায় গেল জানি না, আমি ছিটকে কোথায় পড়লাম কে জানে। যখন আমার জ্ঞান এলো, দেখি হাত পা কপালে ব্যান্ডেজ জড়িয়ে বিছানায় শুয়ে আছি রেলের হাসপাতালে। দিন তিনেক পরে আমার জ্ঞান ফিরে এসেছিল শুনেছি। তা মাথাটা সেই যাত্রায় বেঁচে গেল। হাত পা কোমরে চোট পেয়েছিলাম। আমার বাঁ হাত ভাঙা, ডান পায়ের হাঁটু অকেজো, আর কোমর পিঠ কোনো রকমের জখমটা সামলে নিয়েছি। একটা কথা বলা দরকার, পরে আমি খোঁজ নিয়ে জেনেছিলাম আমার যখন দুর্ঘটনা ঘটে তার ঘন্টা দুই পরে ছোট লাইনের এক ট্রলি নিয়ে সাহেব ভোরবেলায় লাইন দেখতে বেরিয়েছিলেন। তিনিই আমাকে পড়ে থাকতে দেখতে পান, নিজেই তুলে আনেন আমাকে। তোমরা হয়তো জিজ্ঞেস করবে আগের ট্রলি কোথায়, সেই প্রথম সাহেবই বা কোথায় গেল। সত্যি বলতে কি, আমি নিজেই এই ব্যাপার নিয়ে অনেককে জিজ্ঞেস করেছি, মাথা ঘামিয়েছি, কোনো সদুত্তর পাইনি। শুধু জানতে পেরেছিলাম ছোট লাইনের একটা ট্রলি আগে থেকেই দাঁড় করানো ছিল, সেটাকে আর লাইনে পাওয়া যায়নি। ঠিক যে কি হয়েছিল আমি বলতে পারবো না। কেউ আমায় হাতছানি দিয়ে ডেকে ওই ট্রলির ওপর তুলে নিয়েছিল, নাকি আমি বেহুশ হয়ে নিজে ট্রলিতে গিয়ে বসেছিলাম জানি না। আর যদি বসেও থাকি, ট্রলি চালাতে আমি জানতাম না। কেমন করে সেটা চললো, কে চালালো, তার কোনো জবাব আমার জানা নেই। তবে বিশ্বাস করো, সাহেবের চেহারাটা আমার এখনো খুব আবছা ভাবে মনে পড়ে। পরিতোষ তার গল্প শেষ হওয়ার পর অনিল বলল, আমি হলে ট্রলি থামাতাম না, দেখতাম সেটা নিজে নিজেই থামে কিনা। রাখুহরি বলল, আরে না না, থামতো না। আর থামলেও যেখানে গিয়ে থামতো সেখান থেকে পরিতোষ তাকে ফিরিয়ে আনা যেত না। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।